গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 16th জানুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজি। আজকে তোমাদের যেরকম ক্লাস হয়, ম্যাথের ক্লাস, ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ, ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে, আর রেলওয়ের ক্লাস তোমাদের সেরকমই হবে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা একটু যুক্ত থেকো, যারা যারা ইউটিউব থেকে নোটিফিকেশান ঠিকঠাক পাচ্ছ না, ওখান থেকে ক্লাসের নোটিফিকেশান পাবে, ওখান থেকেও ক্লাস জয়েন করতে পারবে। পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অফিসিয়াল অ্যাপ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, এটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখো। প্রথম প্রশ্ন আজকে যেটা দেখবো আমরা, কোন রাজ্য সরকার 12ই জানুয়ারি 2025 সালে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করে? এটা করেছে এবছর 2025-এর 12 জানুয়ারি মধ্যপ্রদেশ স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন চালু করেছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছেন? মোহন যাদব। ইনি 12ই জানুয়ারি 2025-এ ভোপালে জাতীয় যুব যাদব দিবস উপলক্ষে স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশনের সূচনা করেছেন। 1985 সাল থেকে প্রতি বছর 12ই জানুয়ারি আমরা স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করি। এর প্রাথমিক লক্ষ্য মানসম্পন্ন শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানসিক ও শারীরিক সুস্থতা, কর্মসংস্থানের সুযোগ এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। আর এই মিশন সম্পর্কে একটু দেখে রাখো, প্রধানমন্ত্রী মোদীর জ্ঞান অর্থাৎ ফোকাসিং অন দ্য পুয়ার, ইউথ, ফার্মার্স অ্যান্ড ওমেন জ্ঞান নীতি এবং স্বামী বিবেকানন্দের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার এই স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশনটা চালু করেছে। মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দ যুব শক্তি মিশন পোর্টাল আর থিম গানও চালু করেছেন। পোর্টালটা সাধারণ জনগণকে মিশনের সাথে সম্পর্কিত মিশন সম্পর্কে তথ্য দেবে। আর লক্ষ্য কি মিশনটার? 2028 সালের মধ্যে 70%-এরও বেশি যুবকদের কর্মসংস্থান করে দেওয়া, 2030 সালের মধ্যে রাজ্যের সমস্ত যুবকদের 12th পাস অ্যাটলিস্ট করা, আর কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টার অংশ হিসাবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিগত 3 বছরের শূন্য চাকরির পদগুলো 1 বছরে পূরণ করা, আর সমাজের উন্নতির জন্য সামাজিক উদ্যোগে তরুণদের অংশগ্রহণে উৎসাহিত করা। মধ্যপ্রদেশের গঠন হয়েছিল 1956-তে। রাজধানী ভোপাল। কোনো আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 5টা রাজ্যের সাথে রয়েছে: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান। টোটাল 53টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার সিট 230টা, রাজ্যসভার সিট 11টা, লোকসভার সিট 29টা। মধ্যপ্রদেশ হাইকোর্ট হচ্ছে এখানকার হাইকোর্ট। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গবাই চাগানবাই প্যাটেল। প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। স্টেট অ্যানিম্যাল বরা সিংহ, স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার, স্টেট ট্রি ব্যানিয়ান। জাওয়ারা, মটকি, আদা, খাদা নাচ, ফুলপাটি, ঘৃতা নাচ, সেলালার্কি, সেলাবাদনী, মানত, সেগুলো সব মধ্যপ্রদেশের লোকনৃত্য। ন্যাশনাল পার্ক কি আছে? বান্ধবগড়, কানহা, সঞ্জয়, মান্ডলা, বনবিহার, পাটনা, পেঞ্চ, সাতপুরা, মাধব, এগুলো এখানকার ন্যাশনাল পার্ক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে যারা যারা নতুন রয়েছে তাদেরকে বলে দিই, তোমাদের পুরোপুরি এনসিইআরটি সিলেবাস ফলো করে বুলেট ব্যাচ, যেটা এটা এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য হচ্ছে, A to Z সমস্ত সাবজেক্ট, সমস্ত চ্যাপ্টারের কনসেপচুয়াল ক্লাস, পিডিএফ, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট এবং PYQs, যেগুলো অলরেডি চ্যানেলে তোমাদের ডিসকাশন চলছে উইথ কি পয়েন্টস মক টেস্ট, তোমরা এই বুলেট ব্যাচে কিন্তু সবকটাই পাবে। এবং এটার জন্য স্পেশাল অফার তোমাদের রয়েছে 31 জানুয়ারি পর্যন্ত। এই নাম্বারে আরও ডিটেলসের জন্য সবাই যোগাযোগ করে নেবে। কিভাবে ভর্তি হবে, ভর্তি হতে কোনো অসুবিধা হলে অথবা এই ব্যাচ রিলেটেড আরও কিছু জানার থাকলে তোমরা এটা থেকে জেনে নিও। এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট আর 1 বছরের ভ্যালিডিটি তোমাদের এটাতে থাকবে। এরকম একই ব্যাচ এসএসসির জন্যও আছে, প্রাপ্তি ব্যাচ, যেটা জিডি, পিএমটি, এসএসসি, এইচএসসির প্রিপারেশন কভার করবে তোমাদের। আর দুটোর একসাথে অপশানও তোমাদের কাছে আছে, বা ডাব্লিউবিপির জন্য পরিবর্তন ব্যাচ তোমাদের কাছে রয়েছে অপশানে। ক্লার্কশিপ মেন রয়েছে। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। তোমরা এখানে গিয়ে চেক আউট করো এবং এই নাম্বারে গিয়ে যোগাযোগ করো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে, কোনো হেল্পের দরকার হয়। পরের প্রশ্নে চলে আসবো, কোন রাজ্য আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বাস্তবায়নকারী 34তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে? উড়িষ্যা 34তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেখো, উড়িষ্যা আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে যোগদানকারী 34তম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই প্রকল্পটা রাজ্যের গোপাবন্ধু জন আরোগ্য যোজনার সাথে মিলেমিশে কাজ করবে, যেটা সার্বিক স্বাস্থ্যসেবা সুবিধা প্রদান করবে।
উপকৃতদের স্বাস্থ্য কার্ড জারি করা হবে, যেটা প্রতি বছর প্রতি পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর মহিলা সদস্যদের জন্য অতিরিক্ত 5 লক্ষ টাকা সুবিধা প্রদান করবে। গোপাবন্ধু জন আরোগ্য যোজনা কার্ড চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে উড়িষ্যা রাজ্যের আর্থিকভাবে অস্থির নাগরিকদের সাহায্য করা, যারা সঠিক স্বাস্থ্যসেবা দিতে পারে না, অ্যাকচুয়ালি অসুস্থ নাগরিক যারা আছে তাদেরকে হেল্প করা। উড়িষ্যা রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার নাম পরিবর্তন করে নতুন গোপাবন্ধু জন আরোগ্য যোজনা করেছেন, যেটা 2024-25 আর্থিক বছরের জন্য উড়িষ্যা রাজ্যের কেন্দ্রীয় বাজেট উপস্থাপনের সময় এসেছিল। এর অধীনে উড়িষ্যা রাজ্যের নাগরিকরা উড়িষ্যা রাজ্যের ভিতরে বা বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ পাওয়ার যোগ্য হবেন। উড়িষ্যা রাজ্যের বাসিন্দারা গোপাবন্ধু জন আরোগ্য যোজনা 2025-এর সাহায্যে গ্রামাঞ্চলেও 5 লক্ষ টাকা এবং শহরে 6 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যেটা, এটা 2018 সালে চালু হয়েছিল ঝাড়খণ্ডে 23শে সেপ্টেম্বরে। 12 কোটি দরিদ্র আর ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য দ্বিতীয় আর তৃতীয় স্তরের চিকিৎসা হাসপাতালে ভর্তির জন্য প্রতি বছর প্রতি পরিবারে 5 লক্ষ টাকার একটা ব্যাপার ছিল। 2011 সালের সামাজিক অর্থনৈতিক জাতিগত গণনা ACCCর উপর ভিত্তি করে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা RSBO এর আওতাধীন পরিবারগুলোকে অন্তর্ভুক্ত করবে। এটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, PM-জয়। তারপরে প্রয়াগরাজে মহাকুম্ভের সময় ভারতের প্রাণবন্ত সংস্কৃতিকে তুলে ধরার জন্য কালগ্রাম কোন মন্ত্রণালয় তৈরি করেছে? কালগ্রাম তৈরি করেছে হচ্ছে তোমার সংস্কৃতি মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ কালচার। ঠিক আছে, এটা দেশের সমৃদ্ধ আর প্রাণবন্ত সংস্কৃতিকে তুলে ধরবে। এই কালগ্রাম শিল্প বা রন্ধন প্রণালী এবং সংস্কৃতির মাধ্যমে ভারতের প্রাণবন্ত সংস্কৃতিকে তুলে ধরে অ্যাকচুয়ালি কালগ্রাম শিল্পটা, রন্ধন প্রণালী আর সংস্কৃতির বিভিন্ন অন্যান্য সংস্কৃতির মাধ্যমে। 45 দিনের এই অনুষ্ঠানে কালগ্রামে 14,600-রও বেশি শিল্পী পারফর্ম করবেন। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী মেয়েদের ক্ষমতায়ন আর ডিজিটাল শিক্ষার প্রচারের জন্য সশক্ত বেটি এবং দৃষ্টি প্রকল্প দুটো চালু করেছে? দেখো, এই দুটো চালু করেছে ধর্মেন্দ্র প্রধান। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমর্পণ সমারোহ অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সশক্ত বেটি এবং দৃষ্টি প্রকল্প চালু করেছেন। প্রকল্প সশক্ত বেটি ল্যাপটপ প্রদানের মাধ্যমে 4 লক্ষের নিচে পারিবারিক আয়সহ অনাথ এবং একক অভিভাবক মহিলা শিক্ষার্থীদের ক্ষমতায়ন করে। প্রকল্প দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার এবং গবেষণার ক্ষমতা উন্নত করতে ট্যাবলেট সরবরাহ করে সহায়তা করবে। পরে আগে ভারতের প্রথম জেনারেশন বেটা শিশুর জন্ম হয়েছে কোথায়? জেনারেশন বেটা, দেখো এটা আইজলে হয়েছে। ভারতের প্রথম জেনারেশন বিটা, ঠিক আছে, জেনারেশন বিটা অ্যাকচুয়ালি শিশুটা 2025 সালের 3 মিনিটের মধ্যে মিজোরামের আইজলে জন্মগ্রহণ করেছে। ফ্রাঙ্কি নামের শিশুটার জন্ম 1 জানুয়ারি 2025-এ 12:03 হয়েছে, যেটি রেমরুত সাঙ্গার রামজির মাভির কাছে হয়েছে। এটা জেনারেশন বিটা হচ্ছে জন্ম নেওয়া শিশুদের নাম দেওয়া হয় 2025-2039-এর মধ্যে, তো এটা জেনারেশন বিটা। এটা প্রজন্মগত পরিবর্তন সাধারণত প্রতি 20 বছরে ঘটে, কিন্তু এইবার জেনারেশন বিটা মাত্র 11 বছরে এসেছে। মানে 2013 থেকে 2024 সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের জেনারেশন আলফা বলা হয়। আর 1995 থেকে 2012 সালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের এরকম নাম ছিল জেনারেশন জেড। আর জেনারেশন জেড বিশ্বব্যাপী সংযোগের মাধ্যমে তৈরি হয়েছিল। জেনারেশন আলফা জন্ম থেকেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করে বড় হয়েছে। জেনারেশন পূর্ববর্তী প্রজন্মের মতো জেনারেশন বিটা নামকরণ তাদের সময়ের বিশ্বের পরিস্থিতির উপর ভিত্তি করে আর কি। ঠিক আছে, যেমন আগে জেনারেশন আলফা ছিল তেমন এখন জেনারেশন বিটা হলো। 2025 থেকে 2039 পর্যন্ত জন্মগ্রহণ করে। উন্নত প্রযুক্তির যুগে বেড়ে উঠবে, যেখানে হোম ডেলিভারি, ইন্টারনেট, টিভি সহ প্রতিটি পরিষেবা মাত্র 1 ক্লিক দূরে। তো জেনারেশন বিটা শব্দটা সমাজবিজ্ঞানী মার্ক ম্যাকক্রিন্টল দ্বারা তৈরি করা হয়েছিল। তারপরে সম্প্রতি লোহরি উৎসব কোন দিনে পালিত হচ্ছে? লোহরি উৎসব দেখো এটা পালিত হয়েছে আমাদের 13 জানুয়ারিতে। ঠিক আছে, এটা উত্তর ভারতে যারা মানে শীতকালীন লোক উৎসব এটা একটা বলতে পারো লোহরি উৎসবটা। ঠিক আছে, ফসল কাটা উৎসব। এরকম ফসল কাটার উৎসব দেখো মকর সংক্রান্তি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এগুলোতে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ আমরা বলতে পারি পোঙ্গল তামিলনাড়ু
এছাড়া আরও অন্যান্য দক্ষিণ ভারতীয় রাজ্যে রয়েছে। মকর বিলাক্কু কেরালায় রয়েছে, বিহু রয়েছে আসামে, শিশু সংক্রান্ত মানে জম্মু কাশ্মীর রয়েছে, মানে শিশুর সংক্রান্ত, শিশু সংক্রান্ত এরকম টাইপের একটা নাম। তারপর হচ্ছে তোমার সম্প্রতি কোন রাজ্যে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শুরু হয়েছে? আন্তর্জাতিক ঘুড়ি উৎসব এটাও তোমার আমেদাবাদে হয় এই মকর সংক্রান্তির সময়। ঠিক আছে, এটাও মকর সংক্রান্তি বা উত্তরায়ণে হয়। আমেদাবাদের সবরমতী রিভার ফ্রন্টে 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি 2025 পর্যন্ত এই উত্তরায়ণ পালিত হয়েছিল। ঠিক আছে, এই উৎসবটা উত্তর ভারতে অন্যান্য অঞ্চলে মকর সংক্রান্তি আর তামিলনাড়ুতে পোঙ্গল, এইটাই। ঠিক আছে, সম্প্রতি প্রশান্ত কুমার সিং নিচের কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন? প্রশান্ত কুমার সিং মণিপুরের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন। 1993 ব্যাচের আইএএস অফিসার প্রশান্ত কুমার সিং মণিপুরের মুখ্য সচিব পদে নিযুক্ত হয়েছেন। ভারত সরকারের প্রবীণতম আইএএসকে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হয়। ইনি হচ্ছেন রাজ্য সচিবালয়, রাজ্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা, রাজ্য সিভিল সার্ভিসেস বোর্ড আর রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সিভিল পরিষেবাগুলোর পদাধিকারী বলে প্রধান। আর মুখ্য সচিব রাজ্য প্রশাসন সংক্রান্ত সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী প্রধান উপদেষ্টা। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্য সচিবদের নিয়োগ করেন। সাধারণত সিনিয়র আইএএস অফিসারদের রাজ্যের মুখ্য সচিব নিয়োগ করা হয়। নিয়োগের বিষয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের মতামত নিতে পারেন, তবে এই পরামর্শ বাধ্যতামূলক নয়। মুখ্যমন্ত্রী মন্ত্রী বা মন্ত্রী সবার সাথেও পরামর্শ করতে পারেন এ ব্যাপারে। যাই হোক, মণিপুর গঠিত হয় 1972-তে 21 জানুয়ারি। রাজধানী মণিপুরের ইম্ফল। মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে। মিজোরাম, আসাম, নাগাল্যান্ডের সাথে সীমানা রয়েছে 3টে রাজ্যের সাথে। 16টা টোটাল জেলা রয়েছে। মণিপুরি হচ্ছে সরকারি ভাষা। বিধানসভার 60টা আসন রয়েছে, রাজ্যসভার 1টা আসন রয়েছে, লোকসভার 2টো আসন রয়েছে। মণিপুর হাইকোর্ট এখানকার হাইকোর্ট। প্রথম রাজ্যপাল ব্রজকুমার নেহেরু, বর্তমান রাজ্যপাল অজয় কুমার ভাল্লা। প্রথম মুখ্যমন্ত্রী মাইরেম্বাম কৈরেং সিং, বর্তমান মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। স্টেট অ্যানিমাল সাংঘাই ডিয়ার, স্টেট বার্ড ননগাইন হিউমস ফিজেন্ট, স্টেট ফ্লাওয়ার সিরুই লিলি, স্টেট ট্রি উনিংথাও। তারপর হচ্ছে কে সম্প্রতি কলকাতার সায়েন্স সিটিতে জলবায়ু পরিবর্তনের উপর একটি আর্ট গ্যালারি উদ্বোধন করেছেন? গজেন্দ্র সিং শেখাওয়াত। অন দ্য এজ এর সায়েন্স সিটিতে উদ্বোধন হয়েছে অত্যাধুনিক গ্যালারির নাম হচ্ছে অন দ্য এজ। ঠিক আছে, সম্প্রতি দিল্লি পুলিশের নতুন বিশেষ কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দিল্লি পুলিশের নতুন বিশেষ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন বিজয় কুমার। 1997-এর ব্যাচের আইপিএস অফিসার ইনি। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, স্পেশাল কমিশনার হিসেবে। দিল্লি সম্পর্কে যদি দেখি, এটা 1911 সালের 12ই ডিসেম্বর গঠিত হয়। কেন্দ্রশাসিত অঞ্চল 1956-এ হয়েছিল, মানে পরিণত হয়েছিল। দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেয়েছিল। রাজধানী দিল্লি, আন্তর্জাতিক সীমানা নেই। রাজ্যের সীমানা 2টো রাজ্যের সাথে রয়েছে, হরিয়ানা আর উত্তরপ্রদেশ। টোটাল 11টা জেলা রয়েছে। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 70টা আসন, রাজ্যসভার 30টা আসন, লোকসভার 7টা আসন। হাইকোর্ট হচ্ছে তোমার দিল্লি হাইকোর্ট। প্রথম লেফটেন্যান্ট গভর্নর আদিত্যনাথ ঝা, বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। প্রথম মুখ্যমন্ত্রী ব্রহ্মপ্রকাশ, বর্তমান মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনা। সুষমা স্বরাজ আর শীলা দীক্ষিতের পরে অতিশী তৃতীয় মহিলা হয়েছেন দিল্লির ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য, 8ম ব্যক্তি। কংগ্রেসের শীলা দীক্ষিত 1998 থেকে 2013 সাল পর্যন্ত সবচেয়ে দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী ছিলেন। বিজেপি সুষমা স্বরাজ 52 দিনের সবচেয়ে কম মেয়াদের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং সুষমা স্বরাজ এনসিটি দিল্লির প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও ছিলেন। স্টেট অ্যানিমেল দিল্লির নীলগাই, স্টেট বার্ড স্প্যারো, স্টেট ট্রি ফ্ল্যাম্বোয়ান্ট। এটা ভারতের জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম শহর। এডওয়ার্ড লুটিয়েন ছিলেন রাজকীয় রাজধানী দিল্লির স্থপতি আর ডিজাইনার। হার্বার্ট বেকার ভাইসরয় হাউস নির্মাণের সাথে যুক্ত ছিলেন। নতুন দিল্লিতে ভবন এনার। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। আগা খান কাপ হকির সাথে যুক্ত, আর পৃথিবীর উচ্চতম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে, আর নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 জানুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স আমাদের ছিল, পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে ভূষিত হয়েছেন?
অপর্ণা সেন। জোরান মিলানোভিচ কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন? ক্রোয়েশিয়া। কোন রাজ্য সরকার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে 1000 মেগাওয়াট সৌর প্ল্যান্ট স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে? তেলেঙ্গানা। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন? চন্দন সেন। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কারে কে ভূষিত হয়েছেন? ঋতুপর্ণা সেনগুপ্ত। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কে শ্রেষ্ঠ পরিচালক হিসাবে পুরস্কার পেয়েছেন? সৃজিত মুখোপাধ্যায় আর দেবালয় ভট্টাচার্য। কোন সালটিকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসাবে ঘোষণা করেছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন? 2025 সালকে। পশ্চিমবঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে কোন বাংলা ছবি শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে? মানিক বাবুর মেঘ। কোন দেশ ভারতীয় ভ্রমণকারীদের জন্য ই ভিসা ব্যবস্থা চালু করেছে? এটা অ্যাকচুয়ালি ইসরায়েল হবে, ইন্দোনেশিয়া নয়, ঠিক আছে, চেক করে নিও। প্রয়াগরাজে 2025 সালের মহাকুম্ভের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন বিশেষ এফএম রেডিও চ্যানেল চালু করেছিলেন? কুম্ভবাণী এবং কুম্ভ মঙ্গলধ্বনি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।